হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন। রাফিক ভাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। প্রথমে বলে রাখি, আমার চ্যানেলটি যদি আপনার এক বিন্দু উপকারে এসে থাকে সাবস্ক্রাইব করবেন। প্লাস আপনার পরিচিত যারা ডিজাইনার এবং ইংলিশ শিখতে চায় তাদেরকে সাবস্ক্রাইব করতে সাহায্য করবেন। কারণ আপনাদের সাবস্ক্রাইবেই চ্যানেলটি ইউটিউবে অনেক দিন টিকে থাকবে, আর অনেক দিন টিকে থাকলে আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো। ঠিক আছে? তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব ইংরেজির, সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এই টপিকটা আলোচনার পরেই আপনারা এতদিন যারা আমি আশা করি আমার সাথে ছিলেন তারা ইংরেজি অনেক লিখতে পারেন, এবং এখন হচ্ছে যে বাইরের সাথে কথা বলা বা মেসেজ করার জন্য আসলে এই টপিক্সটা অত জটিল না। প্রথম স্টার্টিং এ আপনাদের জটিল মনে হতে পারে, এটা টেন্সের চেয়েও আরো সহজ, আরো সহজ, অনেক অনেক সহজ একটা জিনিস। এটা শেখার পরে আপনারা বলতে লিখতে সবকিছু পারবেন। আমার অ্যাডভান্স কোর্সটিতে আমি এগুলা দিয়ে কিভাবে বলে লিখে কিভাবে বাংলা লিখবেন, আরো বাংলা তৈরি করবেন, ওগুলার সাথে সাথে দেখিয়ে দেবো। তো এই টপিক্সটা আপনারা প্রথম স্টার্টিং একটু মনোযোগ দিয়ে দেখতে হবে বা কিছু হ্যান্ড নোট করতে হবে, তারপর আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ বা না দিয়ে যে সকল প্রশ্নের উত্তর দেওয়া যায়, হ্যাঁ বা না দিয়ে যে সকল প্রশ্নের উত্তর দেওয়া যায় সে সকল ক্ষেত্রে কি ব্যবহৃত হয়। মানে আপনি একটা প্রশ্ন কাউকে করলেন, যেমন তুমি ভাত খাইছো কিনা, খেয়েছ, উত্তরে হ্যাঁ বা না বললেই কিন্তু হবে, কিন্তু সব বাক্যে কিন্তু আপনি হ্যাঁ বা না বলতে পারবেন না। যেমন বলা হইল কখন তুমি বাসায় আসবে, তখন উত্তরে কিন্তু আপনি বলতে পারবেন না হ্যাঁ, একটা পুরো বাক্য কিন্তু বলতে হয়। তো হ্যাঁ বা না দিয়ে যে সকল প্রশ্নের উত্তর দেওয়া যায় সে সকল ক্ষেত্রে রস্বীকার এর এই কিটা ব্যবহৃত হয় বাংলায়। এবং হ্যাঁ বা না দিয়ে যে সকল প্রশ্নের উত্তর দেওয়া যায় না, বিশদ বিবরণ দিতে হয়, সে সকল ক্ষেত্রে দীর্ঘিকার ব্যবহৃত হয় বাংলার ক্ষেত্রে। কি এর উত্তরে ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব আসে, এবং দীর্ঘিকারের উত্তরে বিশেষ্য বা সর্বনাম নাউন প্রোনাউন বদ পাওয়া যায়। এগুলা জাস্ট জানার জন্য বলা, একটা কিছুও পড়তে হবে না, পড়তে গেলেই বোকামি হবে। আর ইংরেজিতে হেবা না দিয়ে যে সকল প্রশ্নের উত্তর দেওয়া যায় সে সকল ক্ষেত্রে কি এর জায়গায় অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। যেমন তুমি কি চাঁদপুরে গিয়েছো, তুমি কি ঢাকায় গিয়েছো, উত্তর আপনি হেবা না বলতে পারবেন। কিন্তু কখন তুমি ঢাকায় গিয়েছো যখন প্রশ্ন করা হবে, বা ঢাকার কোথায় তুমি গেছো, তখন উত্তর যদি দেন হ্যাঁ বা না, এটা কিন্তু উত্তর হয় না। তো ওই সমস্ত ক্ষেত্রেই কিন্তু ডাব্লিউএস কোশ্চেন গুলো ব্যবহৃত হয়। এখন হ্যাঁ বা না দিয়ে যে সকল প্রশ্নের উত্তর দেওয়া যায় না, বিশদ বিবরণ দিতে হয়, সেই সকল ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেন ব্যবহৃত হয়। কি এর উত্তরে বিশেষ্য ও বিশেষ্য বা সর্বনাম পদ পাওয়া যায়। এগুলো আমরা জাস্ট জানলাম, কিন্তু আমরা পর্বটা আসলে কিভাবে আমি নেক্সটে দেখাবো। পড়তে গেলে দেখবেন অনেক সহজ হয়ে যাবে, এগুলো জাস্ট বলা বা এগুলো আপনারা নোটও করতে পারেন। এগুলো হচ্ছে যে জিনিসটা বুঝার জন্য, ঠিক আছে? কোনো মুখস্থের দরকার নেই, মুখস্থ করলে বিপদে পড়বেন। আমার আগের ক্লাস যারা করছেন তারা জানেন আমি মুখস্থ ছাড়াই কিন্তু আপনাদেরকে এতদূর নিয়ে আসছি, ঠিক আছে? এখন এই কাজগুলো করতে গেলে যে জিনিসগুলো আসবে, কিছু অক্সিলারি ভার্ব আসবে। অক্সিলারি ভার্ব বলতে সাহায্যকারী ভার্ব। am, is, are, was, were, have, has, had, shall, will, can, could, may, might, should, would, shall, will, can, could, may, might, should, would, do, does, did, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, ঠিক আছে, এগুলো অক্সিলারি ভার্ব। এই জায়গাটা আপনারা নোট করে রাখতে পারেন। আমি আমার ফেসবুক পেজেও এগুলা দিয়ে দিব, ঠিক আছে? তো যাই হোক, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে ইন্টারগেটিভ সেন্টেন্সে তা পরিবর্তন করে সেকেন্ড পারসন করতে হবে। এগুলো মুখস্থ করবেন না, এগুলো আমি এখন কাজ দেখালেই বুঝে যাবেন। নর্মাল সেন্টেন্সে ডু বা ডাজ বসে। নর্মাল সেন্টেন্স বলতে কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকেই নর্মাল সেন্টেন্স বলা হয় ইংলিশ গ্রামারে, বা সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোতে ডু ডাজ বসে, অক্সিলারি হিসেবে কোনটা বসে, ডু এবং ডাজ বসে। নেগেটিভ ইন্টারগেটিভ করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে, সরি এখানে ডাজ বলে লিখে ফেলছি, নট বসে, এখানে নট হবে, নট বসে। ভার্বের সাথে যুক্ত থাকা এস, ইয়েস, সরি না, ঠিক আছে, এখানে নেগেটিভ ইন্টারগেটিভের ক্ষেত্রে ডাজ বসে, অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসে। আর ভার্বের সাথে যুক্ত থাকা এস বা ইউজ তুলে দিতে হয়, মানে নেগেটিভ ইন্টারগেটিভ করার ক্ষেত্রে বলতে ইয়ের আর কি বলে, সেকেন্ড থার্ড পার্সনের, ঠিক আছে, থার্ড পার্সনের লেখার খেয়াল নাই। যাই হোক, এগুলা মুখস্থর দরকার নাই, এগুলো জাস্ট নোট করে রাখবেন। আমি হ্যান্ড নোটটা আরো গোছানো আমার ফেসবুক পেজে দিব।
এগুলা জাস্ট আমি বোঝানোর জন্য কিছু জিনিস দেখাচ্ছি। যেসব বাক্যে পাস্ট ফর্ম যেসব বাক্য পাস্ট ফর্মের সেসব বাক্যে ডিড বসে আর মূল ভার্ব পরিবর্তন করতে হবে। আচ্ছা, যেসব বাক্যে বিভাগ, বিভাগ কোনগুলাকে বলা হয় একটু এটা মনে রাখবেন, নট মুখস্থ। এম ইজ আর ওয়াজ আর বা এটা মুখস্থ করতে পারবেন। বিভার হচ্ছে এম ইজ আর ওয়াজ আর, এগুলো বিভার। হ্যাববার হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটাকে বলা হয় হ্যাববার। অথবা যে কোনো অক্সিলারি ভার্ব থাকে সেসব বাক্যে সরাসরি নট অথবা নো বসে। নো শুধুমাত্র হ্যাভ ভার্বের সাথে বসে, তবে হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে বসলে তার সাথে নট বসে। এই যে দেখেন, এত রুলস মনে রেখে কিন্তু একটা সেন্টেন্স আসলে মনে রাখা সম্ভব না। তবে এই জিনিসটা শুধু মুখস্থ রাখতে পারেন কোনগুলা বিভাগ কোনগুলা হ্যাভ ভার্ব। আমি শব্দার্থ ছাড়া ইংরেজিতে কোনো কিছু মুখস্থ করার মনে করি না। যাই হোক, এটা আমার থিম আর কি। তো এখন চলেন আমরা কিছু প্র্যাকটিসের মাধ্যমে আজকের ক্লাসটাতে কিছু অংশ বুঝে নেই। পরবর্তী ক্লাসগুলোতে আরো আপনাদের অনেক সহজ লাগবে, ঠিক আছে? আশা করি আমি এতদূর যেহেতু আসতে পারছেন, আশা করি। আমরা 3 নম্বর একটা ফর্ম পড়ছিলাম, নরমাল সেন্টেন্সে ডু বা ডাজ বসে। যেসব বাক্যে ভার্বের সাথে অ্যাজ বা ইয়ে যুক্ত থাকে তাদেরকে নেগেটিভ ইন্টারগেটিভ করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসে। ও বা ইয়ে লেখা ঠিক আছে, আমি তখন পড়তে এলোমেলো করে বলছি। ভার্বের সাথে যুক্ত বা অ্যাজ বা ইয়েস তুলে দিতে হয়। আচ্ছা, আমি নরমাল সেন্টেন্স কোনটা বলছি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে নরমাল সেন্টেন্স। আচ্ছা, নরমাল সেন্টেন্স কি আমি লিখলাম তুমি পড়ো। এই সেন্টেন্সটার ইংলিশ কি আমরা তৈরি করতে পারি? ইউ রিড, তুমি পড়ো। ইউ রিড, এই যে এই ধরনের সেন্টেন্স যদি দেখেন, এই যে ইউ রিড তুমি পড়ো, এই ধরনের সেন্টেন্সে কিন্তু এই ভার্বটা একদম নিজে একা, এই ভার্বের কোনো অক্সিলারি ভার্ব নেই। তো এই ভার্বগুলোকে যখন ইয়ে করতে হয়, এই ধরনের সেন্টেন্স গুলোকে যখন নেগেটিভ করতে হয়, তাহলে ডু বা ডাজ আসে। কি আসে? ডু বা ডাজ আসে। এখন ডু আসে কখন, ডাজ আসে কখন? আমরা জানি আমি, আমরা, তুমি, তোমরা, তারা ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। থার্ড পারসনের ক্ষেত্রেই ডাজটা আসে আর বাকি সব ক্ষেত্রে ডু আসে। এখন দেখেন, আমি, আমরা, তুমি, তোমরা, ইউটা হচ্ছে তুমি। তুমির ক্ষেত্রে কি আপনার তারা এরকম শব্দ আছে? থার্ড পারসন আছে? নাই। তো এই জন্য এখানে ডু আসবে। তাহলে তুমি পড়ো, এটাকে যদি তুমি পড়ো না লিখি, তাহলে ইউ ডু আসবে। ডু এর সাথে যেহেতু না বোধক, তাহলে না নট আসবে। তো নটার সংক্ষেপ্ত আমরা জানি এভাবে লেখে, তো ইউ ডোন্ট রিড, তুমি পড়ো না। তাহলে তুমি পড়ো, ইউ রিড, ইউ ডোন্ট রিড, তুমি পড়ো না। কেন? এটাতে কোনো অক্সিলারি ভার্ব নাই, এগুলো নেগেটিভ করতে হলে ডু আনতে হয়। এবার বুঝছেন ডুটা কিভাবে আসলে আসে? আচ্ছা, এই জিনিসটাকে যখন আমরা কি করব, প্রশ্নবোধক করব, মানে আপনি কাউকে প্রশ্ন করবেন, সেটা কিভাবে করবেন? এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন, নট ডাব্লিউ কোশ্চেন। এই দেখেন, এই কোশ্চেনগুলো আমি শেষ করে নেই, তারপরে বুঝিয়ে বলবো আরো। তুমি পড়ো, তুমি পড়ো না, এখন এটাকে আপনি প্রশ্ন করবেন, তুমি কি পড়ো? তুমি কি পড়ো? এই যে কি বাংলায় রসিকার, দীর্ঘিকার দিলে কিন্তু হোয়াট হোয়েন ওগুলার মতো হয়ে যায়। বাংলা দিতে হবে কি রসিকার, তুমি কি পড়ো। এই বাক্যটাকে যখন আপনি লিখবেন, তাহলে মূল সেন্টেন্সটা হবে কি, ইউ ডু রিড, ডু ইউ রিড। মানে প্রশ্নবোধকের ক্ষেত্রে হয় কি, এই যে ডুটা তো এখানে বসার কথা, মানে সরি, এই প্রশ্নবোধকের ক্ষেত্রে হয় কি, এই বাক্যটাকে যখন প্রশ্নবোধক করা হয়, একটা ডু এখানে চলে আসে, একটা ডু সামনে চলে আসে। প্রশ্ন, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া উচিত ছিল। ডুটা কি আসে, সামনে চলে আসে। ইউ রিড, ডু ইউ রিড। প্রশ্ন করতে গেলে কি একটা ডু দিলি, এটা প্রশ্নবোধক হয়ে যাবে। এবার তুমি কি পড়ো না, যদি তুমি কি পড়ো না লেখো, তাহলে কি লিখবেন? ডোন্ট ইউ রিড, তুমি কি পড়ো না। তাহলে দেখেন, তুমি পড়ো, ইউ রিড, তুমি কি পড়ো, ডু ইউ রিড, তুমি পড়ো না, ইউ ডোন্ট রিড, তুমি পড়ো না। যখন পড়ার সাথে নাটা বসলো, তখন এই ডোনটা এই নার সাথে চলে গেল। কিন্তু তুমি কি পড়ো, দেখেন বাংলাও দেখো, এই কিটা কিন্তু পড়ার আগে আগে না, তুমি কি পড়ো আগে দেখে কিন্তু এটা একদম ইংরেজির ক্ষেত্রে একদম সামনে চলে আসে। এই হচ্ছে এভাবে এগুলা সেন্টেন্স গুলা লিখে। তো আপনাকে যখন কেউ প্রশ্ন করবে, এইটা ডু ইউ রিড, তুমি কি পড়ো, তখন আপনি কি করবেন, এই ডুটা উঠিয়ে দিয়া আই রিড লিখে ফেলবেন। জিনিসটা কিন্তু এরকম, এটা আমি আরো ক্লিয়ারলি বুঝাবো। এখন একটু কষ্ট হবে, দুই একটা ফর্ম দেখার পরে আরো সহজ হয়ে যাবে। তো আমরা আরো কিছু প্রশ্ন দেখি। যেমন কবির নদীতে মাছ ধরে, কবির কোথায় মাছ ধরে? ধরে কবির নদীতে মাছ ধরে। তাহলে কবির ধরে, আমরা এটার ইংলিশ করি কবির ক্যাচেস। ক্যাচেস কেন? কবির থার্ড পারসনের সাথে ইয়েস হয়, ক্যাচেস ফিশ ধরে ইন দা রিভার, নদীতে মাছ ধরে। এটাকে আপনি কি করবেন, ধরে না বানাবেন, কবির নদীতে মাছ ধরে না। তাহলে আপনার কি লিখতে হবে? ডু লিখতে হবে। আমরা জানি ডু বা ডাজ লিখতে হয়। এখন যেগুলোর সাথে ইয়েস থাকে, কি থাকে, ইয়েস থাকে, ওগুলাতে ডাজ হয়। কি হয়? ডাজ হয়। তাহলে কবির ডাজ,
আর এই যে ক্যাচেস ভার্বটা, এই ক্যাচেস ভার্বটার সাথে তখন আবার ইয়েস হয় না। কেন হয় না? ডাজের সাথেই তো ইয়েসটা চলে গেল। অক্সিলারির সাথে ইয়েসটা যখন চলে যায়, এটা নরমালি প্রেজেন্ট ফর্মে বসা যায়। যদিও এটা কি ফর্ম? প্রেজেন্ট ইনডিফিনিটের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই হিসাবে ভার্বের সাথে ইয়েস থাকার কথা, কিন্তু অক্সিলারি এই ইয়েসটা কিসের সাথে চলে আসে? অক্সিলারির সাথে চলে আসে। অক্সিলারি সাহায্যকারী যে ভার্বটা আমরা ডুটা নিই, এটার সাথে চলে আসে। তাহলে কবির ডাজেন্ট ক্যাচ ফিশ, কবির মাছ ধরে না ইন দ্য রিভার, নদীতে কবির মাছ ধরে না। কবির কি নদীতে মাছ ধরে? এটাকে যদি এখন আমরা প্রশ্ন করি, কবির কি নদীতে মাছ ধরে, তাহলে এটা আরো সহজ। এই যে মূল সেন্টেন্সটাকে আমরা কি করবো? কবির ক্যাচেস ফিশ না লিখে কবির ক্যাচ ফিশ ইন দ্য রিভার লিখবো, আর সামনে একটা ডাজ বসে দেবো। এই ক্যাচেসের থেকে ইয়েসটা উইঠা এই ইয়েসটা জায়গায় ডাজটা বসে লিপ্রেছে। কবির কি নদীতে মাছ ধরে? ডাজ কবির ক্যাচ ফিশ ইন দ্য রিভার। এখন কবির কি নদীতে মাছ ধরে না, যদি এটা লেখেন, এই ডাজের সাথে একটা নট হবে। তো ডাজেন্ট কবির ক্যাচ ফিশ ইন দ্য রিভার, ডাজেন্ট কবির ক্যাচ ফিশ ইন দ্য রিভার। প্রশ্ন যখন করবেন, ডাজেন্ট কবির ক্যাচ ফিশ ইন দ্য রিভার, কবির কি নদীতে এখন মাছ ধরে না। এখন দেখেন, এই কোশ্চেনগুলোকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। এই ধরনের প্যাটার্নের কোশ্চেনগুলোকে কেন বলা হয়? যেমন আপনি কাউকে জিজ্ঞাসা করেন, কবির কি নদীতে মাছ ধরে? ডাজ কবির ক্যাচ ফিশ ইন দ্য রিভার, কবির কি নদীতে মাছ ধরে, সে কিন্তু উত্তরে বলতে পারবে হ্যাঁ কবির মাছ ধরে, হ্যাঁ বা না বলতে পারতেছে, কিন্তু হ্যাঁ কবির মাছ ধরে বা না কবির মাছ ধরে না। এগুলার উত্তরে হ্যাঁ বা না বলা যায়। যেগুলোর উত্তরে হ্যাঁ বা না বলা যাবে না, ওগুলোতেই ডাব্লিউএস কোশ্চেন ব্যবহৃত হয়। আমি ডাব্লিউএস কোশ্চেন ক্লাসগুলোতে ওগুলো আরো ক্লিয়ার করে দেবো। এই টপিকস এর উপর আমি 2টা ক্লাস করাবো, 2টা ক্লাসে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। একটা আর আরেকটা ক্লাস করাবো, শেষ। আচ্ছা, গেল এটা। আমি এবার আরেকটা সেন্টেন্স দিয়ে দেখাই। এটা দিয়ে দেখলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। ক্লায়েন্ট আমাকে মেসেজ করে। ক্লায়েন্ট কি করে? ক্লায়েন্ট মেসেজেস মি। ক্লায়েন্ট তো থার্ড পারসন, ক্লায়েন্ট মেসেজেস মি, ক্লায়েন্ট আমাকে মেসেজ করে। ক্লায়েন্ট আমাকে মেসেজ করে না, ক্লায়েন্ট ডাজ আসবে, কারণ মেসেজেস আছে। এই যে বারটা দেখলে বুঝবেন ডু আসবে না ডাজ আসবে। ইয়েস বা এস থাকলে ডু ডাজ চলে আসবে, ইয়েস বা এস থাকলে ডাজ চলে আসবে। যেহেতু না বোধক, এজন্য নট চলে আসছে। ক্লায়েন্ট ডাজেন্ট মেসেজ মি, ক্লায়েন্ট আমাকে মেসেজ করে না। ক্লায়েন্ট কি তোমাকে মেসেজ করে? আচ্ছা, এখানে আমি এই সেন্টেন্সটার উত্তরটা লিখে নিই। আমি পর পেজে লিখছি, কেন লিখে নেই দেখেন। এখানে সেন্টেন্সটা ছিল ক্লায়েন্ট মেসেজ মি, ক্লায়েন্ট আমাকে মেসেজ করে। ক্লায়েন্ট ডাজেন্ট মেসেজ মি, ক্লায়েন্ট আমাকে মেসেজ করে না। কিন্তু যখন প্রশ্ন করা হইলো, তখন কিন্তু আমাকে জায়গায় তোমাকে হয়ে গেল। এটাই হচ্ছে এখানে আমি একটা রুলস দেখাইছি, যে এই রুলসটা ব্যাখ্যা করবো। এটাই হচ্ছে এখানের ক্লুটা। ক্লুটা কি? ক্লুটা হচ্ছে এই যে দেখেন, ক্লায়েন্ট কি তোমাকে মেসেজ করে। আপনি যদিও ওই সেন্টেন্সটা ছিল ক্লায়েন্ট, আমি প্রিভিয়াস স্লাইডটা আবার দেখাই। যদিও সেন্টেন্সটা ছিল ক্লায়েন্ট আমাকে মেসেজ করে, সেই হিসাবে এই সেন্টেন্সটাও কিন্তু আপনার লেখা উচিত ছিল ক্লায়েন্ট কি আমাকে মেসেজ করেন, ক্লায়েন্ট কি আমাকে মেসেজ করে। তো এই যে নিজেকে নিজে প্রশ্ন করা, এই ধরনের প্রশ্নগুলা কিন্তু মানুষ ডিপ্রেশনের থেকে করে, বা মুভিতে কোনো নাটকের সিনেমা করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনি এই প্রশ্নটা তৃতীয় ব্যক্তিকে করবেন, ক্লায়েন্ট কি তাকে মেসেজ করে, তোমাকে মেসেজ করে। এই জন্য এই সেন্টেন্সটা ক্লায়েন্ট আমাকে, মূল সেন্টেন্সটা ক্লায়েন্ট আমাকে মেসেজ করে হইলো, প্রশ্নবোধকের ক্ষেত্রে যে ক্লায়েন্ট তোমাকে মেসেজ করে হয়ে যায়। কারণ আপনি যখন এই ধরনের প্রশ্নটা করবেন, এটা অবশ্যই আপনি দ্বিতীয় ব্যক্তিকে করবেন, আপনি নিজেকে করবেন না। কম করা হয়, হ্যাঁ করা হয় না যে নিজেকে করা হয় না, আমি আগেই বলে রাখছি, মুভিতে করা হয়, কিংবা যখন মানুষ ডিপ্রেশনে থাকে আয়না দাঁড়ায় দাঁড়ায় প্রশ্ন করে, বা পাগল এই ধরনের কোশ্চেন নিজেকে করে। নাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এরকম প্রশ্ন করি, ক্লায়েন্ট কি তোমাকে মেসেজ করে, বা সে কি তোমার সাথে যোগাযোগ করে। নিজেকে আত্মপ্রশ্নগুলো ডিপ্রেশন বা কোনো একটা কারণবশত হয়। নাহলে এই আমাকে জায়গা তোমাকে হয়ে যায়। এই জন্যই হচ্ছে এই রুলসটা হচ্ছে, এত বিস্কিট খায় না আব্বু, না। এই রুলসটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে, এটাই এভাবেই আমাদেরকে রুলস দিয়ে আসলে ক্লাসে পড়ায়, যে জন্য আমরা এত কিছু মনে রাখতে পারি না। কিন্তু আপনি যদি এভাবে প্র্যাকটিস করেন, আমি যেই সেন্টেন্সগুলো দেখালাম এগুলো যদি লিখেও একটু ভাবেন, তাহলে দেখবেন যে এগুলো আপনার মনে রাখতে হচ্ছে না। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে ইন্টারগেটিভ সেন্টেন্সে তা পরিবর্তন করে সেকেন্ড পারসন করতে হবে। ক্লায়েন্ট কি তোমাকে মেসেজ করে, এই যেটার মতো, বা অন্য পারসন করতে হবে। এটা আপনার আসলে আপনি লিখতে গেলে অটোমেটিকলি বুঝে যাবেন যে আমাকে হবে না, এখানে তোমাকে হবে। এটা মনে রাখার কোনো দরকার নাই। তারপর আমি রুলস হিসেবে দিছি বোঝার জন্য, কারণ আমি এটা না দিলে তো আপনি আবার বুঝবেন না যে এটা কিভাবে পরিবর্তন হলো, এই জন্য লিখে দিয়ে দিলাম। ক্লায়েন্ট কি তোমাকে মেসেজ করে, ডাজ দ্য ক্লায়েন্ট। দেখেন এখন যেহেতু ক্লায়েন্টটা গুরুত্বপূর্ণ হয়, এখন দেখেন একটা দা আসছে, আমি এগুলো আর্টিকেল ক্লাসে বুঝে দিব। এখন কিন্তু কেউ যদি আপনাকে
প্রশ্ন করে যে ক্লায়েন্টকে তোমাকে মেসেজ করে, তাহলে ওই ব্যক্তিটা কিন্তু আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি। এতক্ষণ নরমালি ক্লায়েন্ট আমাকে মেসেজ করে, গুরুত্ব নেই। কিন্তু আপনাকে যখন আপনার ক্লাসের টিচার জিজ্ঞাসা করবে ক্লায়েন্ট কি তোমাকে মেসেজ করে, অবশ্যই ওই মুহূর্তে ওনার কাছে ক্লায়েন্টের একটা গুরুত্ব আছে। আপনার এতদিন কম্পিউটার শিখেছে, এখন ক্লায়েন্ট মেসেজ করে না, সে জানতে চাচ্ছে, এটার একটা গুরুত্ব দিয়ে দেখেন। গুরুত্বের কারণেই কিন্তু এই দা চলে আসছে। কোনো কিছুতে গুরুত্ব দিলেও কিন্তু আর্টিকেল হয়। ডাজ দ্য ক্লায়েন্ট মেসেজ ইউ? ক্লায়েন্ট কি তোমাকে মেসেজ করে? ক্লায়েন্ট কি তোমাকে মেসেজ করে না? ডাজন্ট দ্য ক্লায়েন্ট মেসেজ ইউ? ক্লায়েন্ট কি তোমাকে মেসেজ করে না? এরূপ মেয়েটি প্রতিদিন গান করে, সেন্টেন্স দিলাম না, আমরা নিজে নিজে করি। মেয়েটি গান করে, মেয়েটি গান করে। দ্য গার্ল সিংস ডেইলি এভরিডে। মেয়েটি প্রতিদিন গান করে। দ্য গার্ল সিংস ডেইলি বা এভরিডে, প্রতিদিন গান করে। মেয়েটি প্রতিদিন গান করে না। দ্য গার্ল সিং সিংস আছে, সিংস না থাকলে কি বল? দ্য গার্ল ডাজেন্ট সিংস ডেইলি এভরিডে। মেয়েটি কি প্রতিদিন গান করে? মেয়েটি কি প্রতিদিন গান করে? ডাজ দ্য গার্ল সিং সিং সং এ সং ডেইলি? সিং এর সাথে এ সং হয়। মেয়েটি কি প্রতিদিন গান করে না? দ্য গার্ল ডাজেন্ট দ্য গার্ল সিং ডেইলি সিং এ সং ডেইলি? মেয়েটি কি প্রতিদিন গান করে না? তারা নদীতে মাছ ধরে। তারা কি নদীতে মাছ ধরে না? তারা কি নদীতে মাছ ধরে? তারা কি নদীতে মাছ ধরে না? এইভাবে আপনারা এই সেন্টেন্সটা বানাবেন। এটা দিয়ে নিজেরা লেখার চেষ্টা করবেন আর এটা দিয়ে আপনারা বানাবেন। এই জন্য এটা দিলাম। তো এটার আরেকটা ক্লাস করলে আপনারা একদম এই জিনিসগুলোতে ক্লিয়ার হয়ে যাবেন। তখন ইয়েস নো কোশ্চেন গুলো করতে পারবেন। ঠিক আছে? তো এতক্ষণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আপনাদেরকে বলে রাখি, যারা আমার কাছ থেকে ডিজাইন সম্পর্কে অনেক তথ্য জানতে চান বা কিছু শিখতে চান, তারা আমার মেসেঞ্জার গ্রুপ গ্রাফিক ডিজাইন সলিউশন বা আলিফ গ্রাফিক ডিজাইন স্পেস, এই দুটাতে অ্যাড হতে পারেন। প্লাস আমার গ্রাফিক ভয়েজ নামের পেজ আছে, ফেসবুক পেজ, ওটা তো আপনারা জয়েন্ট হতে পারেন। ওখানে আমি আর্টিকেলগুলো অনেক সুন্দরভাবে দেই। আর যারা মেয়েরা আছেন, আলাদাভাবে আমার সাথে মজা করতে চান, ফান করতে চান, যে কোনো ব্যাপার শেয়ার করতে চান, আমার একটা মেয়েদের জন্য আলাদা গ্রুপ আছে। অবশ্য ছেলেরা ঢোকার চেষ্টা করবেন না মেয়ের আইডি দিয়ে, এটা খুবই খারাপ। গ্রাফিক ওরিয়র্স নামে, ওটাতে আপনারা চাইলে যে না আপু আমি আপনার সাথে ওই গ্রুপটাতে জয়েন্ট হতে চাই, তো ওটাতে আপনারা জয়েন্ট হতে পারেন। আর ইংলিশে এক্সপার্ট হওয়ার জন্য আমি আগের ক্লাসেও বলছি, ইংলিশ ফর ফ্রিল্যান্সিং, এই গ্রুপটাতে আমার সাথে জয়েন্ট হতে পারেন। তো এগুলাতে জয়েন্ট আমার সাথে কিভাবে হবেন? ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক থাকবে। আপনারা ওখানে আমার সাথে কানেক্ট করবেন। কানেক্ট করলে আমি এই গ্রুপগুলোতে আপনাদেরকে জয়েন্ট করে দেব। আর যেহেতু আসছে নতুন 2024, আপনাদের সবাইকে গ্রাফিক ভয়েস চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।